প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে জটিল সংখ্যা। কি ভাইয়া? জটিল সংখ্যা। আর যাকে ইংরেজিতে বলে কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারছো? আমরা এতদিন থেকে ক্লাস 9-10-এ পড়ে আসছি বাস্তব সংখ্যা, বা তোমাদের বইয়ের অন্য অন্য ম্যাথ করছো, বাস্তব সংখ্যা যারা করছো। বাট আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে জটিল সংখ্যা। হ্যাঁ, আজকে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, আজকে উচ্চতর গণিত। উচ্চতর গণিত, এটা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, জটিল সংখ্যা। তো আজ আমাদের ক্লাস মেবি 10টা থেকে 12টা ক্লাস হবে, মানে এই অধ্যায়ের উপর। আজকে আমি খুব ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত ধীরে ধীরে স্তর বাই স্তর, টাইপ বাই টাইপ আমি তোমাকে শিখাবো কিভাবে জটিল সংখ্যা কি, কেন আসলো, এবং কিভাবে ধাপে ধাপে আমরা আগাইতে পারবো। তো চলো শুরু করা যাক কথা না বলে। তো এখন আমরা শুরু করি। দেখি, দেখো, আমি একটা ইকুয়েশন লিখি। কি লিখবো ভাই? একটা ইকুয়েশন লিখি। দেখো, x² + 1। ওয়েট ওয়েট ওয়েট, আমরা একটা ইকুয়েশন লিখি। দেখবো হচ্ছে ভাইয়া কি, x² + 1। কি লিখবো ভাইয়া? x² + 1 = 0। তাই পোলাপান, বুঝতে পারছো? এটা কি একটা ইকুয়েশন, তাই না? তো দেখো, আমরা এই ইকুয়েশন সচরাচর যদি আমি তোমাকে বলি সমাধান করো, কি করো ভাইয়া? সমাধান করো। তো যখন তুমি এটা সমাধান করতে যাবা, চলো করতে বলছে, আমিও নিজেই করি। তো দেখো, সমাধান যখন করতে যাবো কি হবে ভাইয়া? দেখো, সমাধান করতে যাবো, ওয়ানটা পার করে দিয়ে এই পাশে, তাহলে কি থাকবে? x² - 1 থাকবে না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই থাকবে। তারপর যদি এটা দেখো এই কাজটা করি, স্কোয়ারটা ওই পাশে পার করে দিলাম, স্কোয়ার ওই পাশে পার হলে কি হবে? সমানের রুট হয়ে যাবে, √/-1। তো দেখো তো, এটার কি আমরা অ্যান্সার পাবো? দেখো তো, আমরা তো -1, এটা কি আমরা কোনো অ্যান্সার পাবো? এটা কোনো কি সংখ্যা দ্বারা জ্ঞাত? মেবি কোনো জ্ঞাত না। তো দেখো, এটা যেহেতু জ্ঞাত না, এখন আমরা এটা কি করবো? দেখো, যে আমরা ভাবতে পারি না। আর তোমরা কি, এই যে তোমরা যখন ক্লাসে করছো, তোমরা যখন মনে করো ক্লাস করছো, তা না, ওই যে তোমার কি বলে ক্লাস 10-এ যখন ক্লাস করছো, তখন এরকম যদি আসে, তোমরা কি লেখছো? এই মানটি গ্রহণযোগ্য নয়, এই মানটি এই মানটি অবাস্তব। দেখো, এভাবে লেখছো না? হ্যাঁ, ওটাই লিখি আমি, তোমার মতো আমি অঙ্ক করি। ও বাস্তব। কি লিখবো? অবাস্তব। এ মানটা কি? অবাস্তব। বুঝতে পারছো? এ মানটা হচ্ছে অবাস্তব। তো এ বাস্তব যদি হয়, তা লক্ষ্য রাখো, বা এ মানটা অবাস্তব, বা এ মানটা আহ, এই মানটি কি? অবাস্তব লিখে দিতাম আমরা, যে ডাইরেক্টলি কি লিখে দিতাম? অবাস্তব। বা এই মানটি গ্রহণযোগ্য না লিখে দিতাম। তো দেখো যে ভাইয়া, যদি এই মানটি অবাস্তব হয়, এটা যদি আমরা লিখে দিতাম, তাহলে এটা এটার একটা কাজ আছে। দেখো, আমাদের এই মাথা, এই বই এমন কিছু আছে, আমরা এতদিনতে মানে বিজ্ঞানীরা এমন কিছু সৃষ্টি করছে, স্যাররা এমন কিছু সৃষ্টি করছে, এতদিন থেকে আমরা শিখে আসছি কি, বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। কেন এই আমাদের এত বড় জটিল জিনিস নিয়ে কাজ করতে হবে? কেন, যেটা অবাস্তব জিনিস, ইমাজিনারি নাম্বার, সেটা নিয়ে কেন কাজ করতে হবে বলো? তো এটা কোনো প্যারা নাই, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। কিন্তু দেখো, এখন ইমাজিনারি নাম্বারটা হইলো কেন, আমি বলি তোমাদেরকে, যে এটা দিয়ে আমরা কাজ করব, এটা দিয়ে আমরা করবো, এটা হচ্ছে কাল, এটা কেন হইলো? দেখো, অবাস্তব অবাস্তব কিছু আমরা ফিল করি। কি হচ্ছে? অবাস্তব আমরা ফিল করি যদি, তাহলে দেখো, আমরা এটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। কি হচ্ছে? ইমাজিনারি ইমাজিনারি নাম্বার। NANARY, ইমাজিনারি নাম্বার। NUMBR। দেখো, ইমাজিনারি নাম্বার মানে ইমাজিনারি নাম্বার মানে হচ্ছে কাল্পনিক 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 সংখ্যা। বুঝতে পারছো ভাইয়া? দেখো, যদি এইটা
যদি এটা এটা আসতেছে, এটা অবাস্তব, মানে এটা আমরা একটু ইমাজিন করি, মানে কল্পনা করি, এই সংখ্যাটা কল্পনার মধ্যে সীমাবদ্ধ। দেখো আমরা একটু কল্পনা করি, এটা কি ইমাজিন নাম্বার, মানে হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই যে ইমাজিনের এই আই থেকে আমাদের এটা দ্বারা লিখতে হয় আই ইকুয়াল, আমরা লিখি √(-1)। বুঝতে পারছো? এই দেখো এখানকার আই থেকে আমাদের লেখা হয় √(-1), তাই না? তো এখন দেখো কি লেখা হয়, আই ইকুয়াল লেখা হয় √(-1). তো দেখো যে আমাদের আমাদের এটা আমরা যদি পাই, এখন আমরা একটা লক্ষ্য করি, এখন আমরা একটা পাই গেছি, এই সমীকরণে একটা সমাধান পাইছি, সমীকরণের সমাধানটা আমাদের মনের মতো হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, আমরা ইমাজিনে একটা নাম্বার পাইছি। তো এখন দেখো লক্ষ্য রাখো যে এই ইমাজিনারি নাম্বারটা আমরা যদি এটা লিখি, রুটটা পাশে পার করে দেই, আই² ইকুয়াল হচ্ছে -1। এই যে এই নাম্বারটা দিয়ে আমাদের জটিল সংখ্যার যাত্রা শুরু হয়েছিল। কি হয়েছিল? জটিল জটিল হবে, জটিল সংখ্যার যাত্রা শুরু শুরু বুঝতে পারছো? মানে আমাদের এই নাম্বারটা দিয়ে জটিল সংখ্যার যাত্রা শুরু। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? হ্যাঁ, অবশ্যই তোমাকে বুঝাতে পারছি। এখন দেখো যে আমরা এই যে জটিল সংখ্যা পাই গেলাম, একটা জটিল সংখ্যা পাই গেলাম এখানে, বুঝতে পারছো? যে আই² তাদের যাত্রা শুরু হয়েছে কেবল, কিন্তু এই জটিল আই এই আই কোথায় ব্যবহার হয়? আয়ের ব্যবহার, আয়ের যদি ব্যবহার আমরা দেখি, ব্যবহার, আয়ের ব্যবহার যদি আমরা দেখি, লক্ষ্য রাখো যে আয়ের যদি ব্যবহার আমরা দেখতে পারি, লক্ষ্য রাখো দেখি, হ্যাঁ, যদি আমরা আয়ের ব্যবহার দেখি এখানে আমরা কি করব, লক্ষ্য রাখো যে কোথায় করা হয়। তো বর্তমান যারা ভার্সিটিতে পড়তেছো, আমি ম্যাথ ডিপার্টমেন্টে আছি, তো আমি না, যারা মতো বুয়েট টুয়েট যারা পড়তেছো, যারা ইঞ্জিনিয়ারিং করতেছো, আমি বলি জাস্ট এক কথায় বলি, যারা ইঞ্জিনিয়ারিং করতেছো, যারা মানে ডাইরেক্টলি বলি যারা ট্রিপলি ট্রিপলি বুঝছো, যারা ট্রিপলি করতেছো, যারা ট্রিপলি করতেছো, তাদের প্ল্যাটফর্মে আমি বলি, তাদের প্ল্যাটফর্মে এসি এসি সার্কিট, বুঝছো, এসি সার্কিট কি, এসি সার্কিটে এটা ব্যবহার করা আছে, এটার ব্যবহার আছে, মানে মানে অ্যাভেলেবেল অনেক কিছু আছে। আমরা আমরা যেটা জানি যে আমাদের যারা ট্রিপলি পড়তেছে অনার্স লেভেলে, এখন বলতে পারো ভাইয়া যে আপনি আয় নিয়ে এত কথা বললেন, এত কিছু বললেন, কিন্তু আয়ের ব্যবহারটা করবো কোন জায়গায়? না আমাদের এটা ইন্টার লেভেল পর্যন্ত সীমাবদ্ধ না, আমাদের বাস্তবিক অর্থে যারা ইঞ্জিনিয়ারিং করতেছো তাদের এসি সার্কিট যেটা আছে না, এসি সার্কিট যেটা আছে, সে জায়গায় এই আয়ের ব্যবহার, জটিল সংখ্যার ব্যবহারটা আছে। বুঝতে পারছো? যারা ট্রিপলি পড়তেছে তখন একটা কোর্স আসবে, একটা কোর্সে এটা ব্যবহার আছে, তাই না? দেখো, তো আরেকটা জিনিস আমি তোমাকে লক্ষ্য রাখি যে এই ব্যাপার আছে, জটিল সংখ্যার প্রকাশ। চলো আমরা একটু সেকেন্ড স্টেপে যাই, জটিল সংখ্যার একটু প্রকাশে যদি আমরা যাই, জটিল সংখ্যার প্রকাশে একটু যাই, লক্ষ্য রাখো যে আমরা টাইটেল দেবো হচ্ছে জটিল সংখ্যা প্রকাশ। দেখো, জটিল সংখ্যা প্রকাশ, জটিল সংখ্যা প্রকাশ। আমরা এতক্ষণ যা শিখলাম, আমরা এটা প্রকাশ করবো কিভাবে? আমরা এতক্ষণ শিখলাম জটিল সংখ্যা, আমরা প্রকাশ করবো কিভাবে ভাইয়া? আমরা প্রকাশ করবো কিভাবে, এটা আমাদের ডাউট। আমরা জটিল সংখ্যা প্রকাশ করবো কিভাবে? সুন্দর করে মনে রাখিও যে জটিল সংখ্যাকে প্রকাশ করা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দ্বারা প্রকাশ করা যায়, বা বা প্রকাশ করা যায় হচ্ছে ওয়াই প্লাস এক্স আই দ্বারা। বুঝতে পারছো আমি কি বুঝালাম? জটিল সংখ্যাকে প্রকাশ করা যায় এক্স প্লাস ওয়াই বা এক্স ওয়াই প্লাস এআই, এটাও করা যাবে, বা আমরা এটা ডাইরেক্ট এটা দিই, দেখো এটা দিয়ে করা যায় এ প্লাস বিআই, এটা দ্বারা প্রকাশ করা যায়। বুঝতে পারছো ভাইয়া আমি কি বললাম? কিন্তু দেখো
এটা হচ্ছে জটিল সংখ্যার ফর্মুলা, একটা ফর্মুলা। বাট আমাদের যেটা ম্যানুয়ালি আমরা যেটা ইউজ করি, আমরা জেড জটিল সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা, তাই না? দেখো আমরা লিখতে পারবো যে জেড ইকুয়াল, আমরা যে কোনো একটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছো ভাইয়া? আমাদের একটা জটিল সংখ্যাতে এরকম টাইপ আসবে, এরকম টাইপ আসবে। কেমন টাইপ? এমন টাইপ। তো এখন দেখো এটাকে আমার প্রকাশ করতে হয় এক্স প্লাস ওয়াই আই দ্বারা। তো আমরা যদি প্রকাশ করি, দেখো একটা সংখ্যা নেই, যদি এখানে যদি এখানে সংখ্যা নেই, দেখো 3 আছে আর 2 আই নিলাম, বুঝছো? যদি কোনো সংখ্যার সাথে আই যুক্ত থাকে, ভাববে এটা একটা জটিল সংখ্যা। বুঝতে পারছো? যদি কোনো সংখ্যা থেকে আই যুক্ত থাকে, ভাববে এটা জটিল সংখ্যা। তো দেখো আমাদের এখানে এখানের মধ্যে দুইটা অংশ আছে। কয়টা অংশ আছে ভাইয়া? এখানকার মধ্যে আমাদের অংশ আছে ভাইয়া দুইটা। লক্ষ্য রাখবা, কয়টা অংশ আছে ভাইয়া? দুইটা অংশ। একটা হচ্ছে 1 নম্বর অংশটা একটু দেখি, এটা বাস্তব অংশ। কি ভাইয়া? বাস্তব অংশ, বাস্তব অংশ। বুঝতে পারছো? আরেকটা হচ্ছে কাল্পনিক, কাল্প কাল্পনিক অংশ। একটা হচ্ছে বাস্তব অংশ, আর একটা হচ্ছে কাল্পনিক অংশ, তাই না? এখন আমি বলি যে এখানে এখানে বাস্তব আর কাল্পনিক অংশ মানে কি বলি। আমরা যদি এটাকে বিবেচনা করি, আমরা যদি এখানকার বিবেচনা করি, সাপোজ আরেকটা লিখি, এখানে আরেকবার লিখি যে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই আই। যদি এটা লিখি বাস্তব অংশ মানে শুধু এক্স, এটা হচ্ছে শুধু এক্স হচ্ছে বাস্তব অংশ। বুঝতে পারছো? আর যদি বলা হয় কাল্পনিক অংশ, তাহলে বলা হয় শুধু কাল্পনিক মানে যেটা ইমাজিনারি নাম্বার, মানে যেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। কিন্তু তুমি এখন অনেক বলতে পারো ভাইয়া যে এখানে এখানে ওয়াই আই আছে, মানে ওয়াই সাথে আই আছে, আপনি আই যদি ওয়াই আই লিখি এটা কি সঠিক হবে? না, এখানকার আই বাদে যেটা থাকবে শুধু ওয়াই, সেটা হচ্ছে কাল্পনিক অংশ। নিশ্চয় আমি তোমাকে বুঝাতে পারছি কাল্পনিক অংশ কি আর বাস্তব অংশ কি। এখন দেখো এর মধ্যে আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। দেখো নেক্সট স্টেপে যদি আমরা এটা দেখি, যদি কি ভাইয়া, যদি এখানে প্রথমে এক্স ইকুয়াল 0 হয়, বোঝা যায় কি ভাইয়া? যদি এক্স ইকুয়াল 0 হয় মানে এটাতে মান কি এটা, দেখো এক্স ইকুয়াল 0 হয়, এই মানটাতে যদি এক্স ইকুয়াল 0 হয়, তাহলে আমরা কি পাবো? দেখো তাহলে কি পাবো? এটা আমরা পাবো হচ্ছে, আমরা কি পাবো? পিওরলি, দেখো আমরা এটাকে পাবো হচ্ছে পিওরলি, ইমাজিনারি নাম্বার। দেখো একটা জিনিস লক্ষ্য রাখো যে যদি আমরা এক্স ইকুয়াল 0 হয়, বুঝতে পারছো? যদি এটাতে এই কোশ্চনটা যদি আমরা এক্স ইকুয়াল 0 হয়, তাহলে জেড ইকুয়াল আমরা পাবো হচ্ছে, মানে জটিল সংখ্যা পাবো হচ্ছে ওয়াই আই, মানে যেটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। বুঝছো কি এটা ভাইয়া? পিওরলি। আর আরেকটা দেখো, যদি আমরা পাই জেড ইকুয়াল, আমরা যদি আবার যদি পাই এক্স ইকুয়াল, আমরা এখন ওয়াই ইকুয়াল 0 দেখি, ওয়াই ইকুয়াল 0 হয়, তাহলে আমরা পাবো এই জায়গায়, দেখো ওয়াই ইকুয়াল 0 করি, তাহলে আই আর 0 0, বুঝছো? গেল জটিল সংখ্যা 0 গুণ হলে ওই 0, মানে বলছি তো 0 পৃথিবীর যে কোনো জায়গার সাথে গুণ হইলে সেটা 0 হয়ে যায়। তাহলে দেখো যদি সেটা 0 গুণ হয়, তাহলে পাবো দেখো জেড ইকুয়াল ওয়াই নাই, ওয়াই বাদ, এটা শুধু এক্স থাকবে। এটা হচ্ছে মনে করো বাস্তব সংখ্যা। ভাইয়া একটা জিনিস লক্ষ্য করছো যে তুমি দেখো, তুমি একটা জিনিস দেখছো এখানে যে দেখো জটিল সংখ্যার আবার বাস্তব সংখ্যা আছে। কি কি একটা আজব জিনিস, তাই না? জটিল সংখ্যারও বলে এখানে বাস্তব সংখ্যা আছে। তা আজব কিছু কাহিনী যে আমরা এখানে জটিল সংখ্যা জেড হচ্ছে জটিল সংখ্যা, জেড ইকুয়াল এক্স আছে,
এক্স মানে কি ভাইয়া? বাস্তব অংশ বা বাস্তব সংখ্যা, এটা বলে বাস্তব সংখ্যা। মানে মিরাক্কেল না ভাইয়া, এটা পুরো একটা মিরাক্কেল না। তো চলো আমরা আমরা একটু দেখি জটিল সংখ্যার প্রকারভেদ। আমরা কেন হইলো বাস্তব সংখ্যা কেন হলো, একটু আমরা একটু নেক্সটে যাই, তাহলে আরো ভালো করে বুঝবো। একটু মিশাই ফেলি, দেখো একটু মিশাই ফেলি। দেখো জটিল সংখ্যার প্রকারভেদ যদি আমরা দেখি, লক্ষ্য রাখো, আমরা লিখি এখানে, আমরা লিখবো কি জটিল সংখ্যার প্রকারভেদ। জটিল সংখ্যার প্রকারভেদ। দেখো জটিল সংখ্যার প্রকারভেদ, যদি আমরা কি জটিল সংখ্যা তো দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? জটিল সংখ্যা হচ্ছে দুই প্রকার। জটিল সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। কি ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। দেখো একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। দেখো একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আমরা একটা বাস্তব সংখ্যা দেখি, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যা। আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, নাকি? অবাস্তব অবাস্তব সংখ্যা। দেখো ভাইয়া, তোমরা তো পুরা কনফিউজ। কি ভাইয়া পুরা কনফিউজ? ভাই এতদিনতে যে আমরা 1 2 3 4 5 6 পড়ে আসলাম, তাই না? আমরা 1 2 3 4 5 6 পড়ে আসলাম। তো এগুলা কি আমরা এতদিনতে জটিল সংখ্যার অঙ্ক পড়ছিলাম? মানে জটিল সংখ্যার চাকরি করতেছিলাম এতদিনতে? বাস্তব সংখ্যা জটিল সংখ্যার বলে অংশ। কি একটা আজব ব্যাপার না? আমরা এই জটিল সংখ্যা অধ্যায়টা না জানলে জানতামই না যে আমাদের জটিল সংখ্যার অংশ হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। আমরা জানতামই না। তো একটা পুরো একটা মানে কি বলবো, পুরো একটা কৈফিয়তদারি একটা বিষয়। তো দেখো, আর এই জায়গাতে বাস্তব সংখ্যা মানে বাস্তব সংখ্যাই 1 2 3 4 5 6, কিন্তু অবাস্তব সংখ্যাতে কিছু ভাগ আছে। একটা দেখো অবাস্তব সংখ্যাতে কিছু ভাগ দেখো, লক্ষ্য রাখো এই জায়গায়, যে এই যে অবাস্তব সংখ্যা আবার ভাগ আছে দুইটা। কি ভাগ আছে ভাইয়া? দুইটা। এই যে কিছুদিন আগে পড়লাম, পিওরলি ইমেজিনারি, ইমেজিনারি, পিওরলি ইমেজিনারি, আর একটা হচ্ছে নট পিওরলি ইমাজিনারি। দেখো আমরা দেখো এখানে কি, এখন লক্ষ্য রাখো ভাইয়া, যে ক্লাসটা একটু স্লো হলেও তোমরা যারা ক্লাস দেখতে করতেছো, তোমরা 2 গুণ বা 1.1 গুণ স্পিডে দেখবা ক্লাসটা, তারা একটু আগে যাবা। তো দেখো এখানে কি বলছে, যে পিওরলি ইমাজিনারি এবং নট পিওরলি ইমাজিনারি। এখন বলো যে পিওরলি ইমাজিনারি আর নট পিওরলি ইমাজিনারি মানে এর মধ্যে কিছু তফাৎ আছে। দেখো পিওরলি হচ্ছে, লক্ষ্য রাখো, যে এই যে 2i, বুঝতে পারছো কি? 2i 3i -4i, এটা হচ্ছে পিওরলি। বাট নট পিওরলি, দেখো নট পিওরলি একটা ভাগ আছে, যে সে জায়গাতে হচ্ছে দেখো, যে এই যে 2 + 3i, ক্লিয়ার। আরেকটা আছে দেখো 4 + 5i, এটা হচ্ছে নট পিওরলি, বুঝতে পারছো? এখন এটা কি? নট পিওরলি। আর যদি বলা হয় এখানকার এখানকার আমাদের যদি বলা হয় যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি, এটা তো প্রশ্ন আসতে পারে যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি। দেখো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি, আমি একটু মনে রাখি, লক্ষ্য রাখো, যে এখানকার মধ্যে বাস্তব অংশ যদি বলা হয় নট পিওরলির মধ্যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি, তাহলে আমরা বলতে পারবো বাস্তব অংশ হচ্ছে এই যে আগে আমরা কিছুক্ষণ আগে করে আসলাম, যে বাস্তব অংশ হচ্ছে এই যে প্রথমেরটা, আর অবাস্তব কাল্পনিক অংশ হচ্ছে দ্বিতীয়টা।
তাহলে এটা কি বাস্তব অংশ, বাস্তব, বুঝতে পারছো ভাইয়া? বাস্তব। তাহলে এখানে আমরা লিখি যে বাস্তব হচ্ছে, বাস্তব মানে এক্স ইকুয়াল কত, 2, বুঝতে পারছো? আর হচ্ছে ও বাস্তব বা এ ওয়াই ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল হচ্ছে শুধু 3, বুঝতে পারছো ভাইয়া? এক্স ইকুয়াল 2 আর ওয়াই ইকুয়াল হচ্ছে শুধু 2। আমার কি কথা থেকে বোঝা যায়? এখানে এখানে দেখো, এক্স ইকুয়াল 2 ওয়াই ইকুয়াল 3, এটা হচ্ছে বাস্তব, উপরেরটা বাস্তব, নিচে হচ্ছে কাল্পনিক। আমি কি তোমাকে বুঝাইতে পারছি ভাইয়া? হ্যাঁ অবশ্যই পারছি বুঝাইতে। এখন আমরা শিখবো হচ্ছে, আমরা যারা শিখবো হচ্ছে অনুবন্ধী। কি শিখবো ভাইয়া? অনুবন্ধী। তাহলে আমরা আরেকবার একটু ট্রাই মারি। ট্রাই মানে কি, যদি বলা হয় -10 -7i, এখানে এক্স এর মান কত, এক্স কি বাস্তব, বাস্তব কি এক্স বাস্তব কি -10 চিহ্ন সহকারে, তাই না? আর ওয়াই ওয়াই ইকুয়াল কত, শুধু -7 হবে, আই হবে না। এটা একটু মাথায় মনে রাখবা, আই হবে না। এখন আমরা একটু শিখবো অনুবন্ধী, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা একটু শিখি। দেখো আমরা চলে যাবো অনুবন্ধী জটিল সংখ্যা, একটু নিয়মটাকে চলে যাবো। অনুবন্ধী জটিল সংখ্যা, দেখো ভাইয়া, তোমরা যারা ক্লাস টুতে একটু লেট হচ্ছে, তারা একটু কি করবা জানো, খাতার একটু 1.1 বা 1.4 এ দিয়ে ক্লাসটা দেখবা। দেখবা অনুবন্ধী, অনুবন্ধী। আর আমি তোমাদের তোমাদের বোঝার স্বার্থে আমি নিজে ক্লাসটা যে স্লোলি করতেছি, যদি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারো, বুঝতে পারছো? অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, এটা কি জিনিস ভাইয়া? অনুবন্ধী জটিল সংখ্যা কি? আমরা ক্যালকুলাস অনেকে করছো, মেবি ক্যালকুলাস করছো ফার্স্ট পেপারে। তো ক্যালকুলাসে আছে অনুবন্ধী করতে হয় কিছু কিছু, ওই টাইপের জিনিসটা দেখো। অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে, লক্ষ্য রাখো, জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, বুঝতে পারছো? এই যে এই রাশিটা যদি আমরা অনুবন্ধী করতে চাই, তাহলে একটা জিনিসই হবে, যে এই যে মাঝখানের যে চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো ভাইয়া? এই মাঝখানের যে চিহ্নটা আছে, এই যে জটিল সংখ্যার আগের যে চিহ্নটা, জটিল সংখ্যার আগের যে চিহ্নটা সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা অনুবন্ধী। তাহলে দেখো আরেকবার চেঞ্জ হলে কি হবে, দেখো এক্স মাইনাস আই, মানে এটার অনুবন্ধী হচ্ছে এটা, বুঝতে পারছো? এটার অনুবন্ধী হচ্ছে এইটা। এখন লক্ষ্য রাখো, যদি এটা অনুবন্ধী এটা হয়, আমরা কি করব দেখো, এটা অনুবন্ধী যদি এটা হয়, তাহলে আমরা কি করব দেখো, এরপরে একটা সংখ্যা লেই, সাপোজ একটা সংখ্যা লেই, আর তোমাদের একটা সংখ্যা দেই, দেখি সংখ্যা দিয়ে করি, জেড ইকুয়াল 4 + 9i। এখন যদি বলা হয় এটার অনুবন্ধী রাশি কোনটি, তাহলে আমরা কি করব, সুন্দর করে যদি এটা অনুবন্ধী রাশি বলা হয়, বলছি তো যে মাঝখানে যে চিহ্নটা থাকবে আমরা সেটা চেঞ্জ করে দেব। যদি মাঝখানে যদি একটা চিহ্ন থাকে, আমরা সেটা চেঞ্জ করে দেব, তাই না? এখন দেখো লক্ষ্য রাখো যে মাঝখানের চিহ্নটা কি বলছে, মাঝখানে দেখো জেড ইকুয়াল 4 - 9i। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? যে অনুবন্ধী যখন বলছে এটা হচ্ছে অনুবন্ধী, আমাদের যখন এটার থেকে এটা আসছে, বুঝছো? মানে এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী রাশি হচ্ছে এটা, মাঝখানে আমরা চিহ্নটা চেঞ্জ করে দেবো, তাহলে আমরা পাই যাবো, বুঝতে পারছো? এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে এটা, দেখো বলছে -9 - i, বুঝো নি? -9 না মাইনাস, আগে এটা দিতে হবে, -3i - 2। বলো দি ভাইয়া এখানকার অনুবন্ধী রাশি কোনটা? বলো তো ভাইয়া এখানকার অনুবন্ধী কি হবে ভাইয়া? একটু বলে ফেলবা, এখানকার অনুবন্ধী কি হবে ভাইয়া, একটু বলে ফেলবা, বলো। তোমরা একটু টাইম দাও, একটু বলো, তুমি একটু কমেন্টে বলে এটা অনুবন্ধী কি হবে, তুমি একটু নিজে নিজে জাস্টিফাই করো যে কি হইতে পারে, কি যাচাই করো কি হইতে পারে। দেখো একটু মাথা খাটাও, অনেকে অনেকে ভুল করে ফেলবা, দেখো একটু মাথা খাটাও। আমি আগে দেখো, তোমাদের টাইম অনেক দিছি, এখন আমি শুরু করি। যদি এরকম টাইপ থাকে, আমি কি বলছি, আগে সবার আগে এই টাইপে সাজাইতে হবে। এই দেখো জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই আই টাইপে সাজাইতে হবে, যদি সাজাই জেড ইকুয়াল, বাস্তব সংখ্যা কোনটা, এটা যেটা জটিল সংখ্যা যুক্ত নয় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, বুঝছো? বাস্তব অংশ, এই যে বাস্তব অংশ সামনে দিয়ে দিই, আর -3i কে পিছনে দেবে। আমরা বাস্তব অংশ দিব, তারপর কাল্পনিক অংশ দিব, দেওয়ার পর এখন দেখো কি বলছিলাম, যে কাল্পনিক অংশের সামনে মানে জটিল সংখ্যা যেটার সাথে যুক্ত আছে তার সামনে যে চিহ্ন হবে সেটা
সেটার অনুবন্ধী করতে হবে। তাহলে দেখো -2 + 3i, কথা বুঝছো? মানে আমরা আগে সাজাই নিছি, সাজাই নেওয়ার পর যে চিহ্নটা আছে ওটা যদি অনুবন্ধী করতে যাই, আমরা কি যদি অনুবন্ধী করতে যাই তাহলে বলছি তো যে মাঝখানে যে চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হবে। এটা মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়েছে, এটা চলে আসছে। বুঝতে পারছি ভাইয়া? চলো আমাদের অনুবন্ধী কমপ্লিট। এখন আমরা আরো কিছু শিখি ভাই, আরো কিছু শিখি। আমাদের বেসিক যেহেতু আমরা স্মার্ট হতে পারবো, সে তো যেহেতু আমরা বেসিকে স্মার্ট হতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ম্যাথ সলভ করতে পারবো নিজে নিজে। আমি চাই, আমি সে পর্যায়ে আমি তোমাদের করার জন্য আসছি। আমি ছোট থেকে যেভাবে পড়ছি, এবং আমি 9-10-এ যাদেরকে পড়াই, বা আরো ইন্টারমিডিয়েট যাদেরকে পড়াই, যে অফলাইন বেসে মানে অফলাইনে আমি যাদেরকে পড়াই, তাদেরকে আমি একবার এভাবেই পড়াই যে তাদেরকে সবার আগে বেসিক দিব ভাইয়া। সবার আগে আমরা বেসিক দেই, বেসিক দেওয়ার পর যেত লেভেলে বেসিক আছে সব দেওয়ার পর তাদেরকে বলি তুমি বইটা হাতে নাও, অধ্যায়টা বের করো, সোজা বসে 1 ঘন্টায় অধ্যায় শেষ করে দাও। আমি সেভাবে এই বোর্ডেও পড়াইতেছি, অনলাইনে পড়াইতেছি। হয়তোবা নতুন ক্রিয়েটর তোমাদেরকে ভিডিওটা ভালো বেশি ভালো লাগবে না। আমাদের ডিজিটাল বোর্ড নেই, হাতে লেখা, বাট আমাদের পড়ালেখাটা নিখুঁত। তোমরা সুন্দর করে খাতা নিয়ে বসে করে যাও, দেখবা তোমরা অনেক কিছু জানতে পারছো। দেখো এখন আমি বলি, আমি যে বেসিক গুলা দিচ্ছি সে বেসিক গুলা খুঁটিনাটি গুলা কুটে কুটে মনে করো নোট করবা, যে একটু ছাড়া দিবা না। যদি তুমি ছাড়া দাও তুমি লস খাবা। না ছাড়া দিয়ে তুমি সুন্দর করে নোট করবা, নোট করার পর সেগুলা কি করবা, যখন আমরা ম্যাথ সলভ করবো ওই নোট গুলো তোমরা হেল্প দিবে। আর তোমরা সরাসরি যায় ম্যাথ নিয়ে বসে পড়বা। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমরা যা শিখবো দেখো, বাস্তব সংখ্যা, মনে রাখিও, বাস্তব সংখ্যা, এখানে লিখি বাস্তব সংখ্যা, সংখ্যা একমাত্রিক। কি ভাইয়া? মনে রাখবা, বাস্তব সংখ্যা হচ্ছে একমাত্রিক। বোঝা যায়? ভাইয়া, বাস্তব সংখ্যা একমাত্রিক কেমনে? এই যে সব সংখ্যা রেখাতে চলবে। কি ভাইয়া? সব সংখ্যা রেখাতে চলবে। সংখ্যা রেখা কি এখানে ভাইয়া জিরো? এই যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে জিরো, তাই না? এটা হচ্ছে দেখো -1, -2, -3, -4। বুঝতে পারছো? আর এদিকে দেখো ভাইয়া, এটা এদিকে আমাদের মিস্টেক গেল, এদিকে প্লাস হবে ভাইয়া। দেখো এদিকে হচ্ছে 1, 2, 3, 4, আর -1, -2, -3, -4, -5। দেখো আমাদের সংখ্যা রেখা যদি আমরা দেখি, হাতের হাতের ডানে চলে আসছে প্লাস, আর হাতের বামে আসতেছে মাইনাস। তো দেখো এটা আমাদের সংখ্যা রেখা। বুঝতে পারছো? এখন লক্ষ্য রাখো, যদি আমরা যদি আমরা এই সংখ্যা রেখাটা আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে একমাত্রিক। এখন দেখো জটিল সংখ্যা, জটিল সংখ্যা হচ্ছে ভাইয়া, জটিল সংখ্যা জটিল সংখ্যা হচ্ছে ভাইয়া দ্বিমাত্রিক। কি ভাইয়া? আমরা আগে থেকে পড়ে আসছি যে কমপ্লেক্স নাম্বার দ্বিমাত্রিক, আমরা আগে থেকে পড়ে আসছি। দেখো কি ভাইয়া? দ্বিমাত্রিক। মনে রাখবো ভাইয়া, দ্বিমাত্রিক। দেখো একটু তোমাদের ডাউট যদি হয় তোমরা একটু কমেন্টে জানাবা। দেখো আমাদের জটিল সংখ্যা কি ভাইয়া? দ্বিমাত্রিক। বুঝতে পারছো? জটিল সংখ্যা হচ্ছে দ্বিমাত্রিক। এখন দেখো জটিল সংখ্যা যদি দ্বিমাত্রিক হয়, এখন আমরা বলতে পারবো ভাই কেমনে হলে একটু চিত্র সাহায্যে বুঝাই দেন, এটা তো বলতে পারবো তাই না? এখন দেখো জটিল সংখ্যা একটা যদি আমরা নিয়ে এখানে, সাপোজ একটা জটিল সংখ্যা নিলাম 2 + 3i। বুঝছো? সুন্দর করে আমরা গ্রাফ আঁকাবো। কি আঁকাবো ভাইয়া? একটু গ্রাফ আঁকাই। এই যে এইটাকে আমরা দেবো নিচে, এই যে এই অক্ষরটা ধরো বাস্তব অক্ষ। কি ধরবো ভাইয়া? বাস্তব। কি ধরি ভাইয়া? বাস্তব অক্ষ একটু ধরি। বুঝতে পারছো? আমরা ধরবো হচ্ছে বাস্তব অক্ষ, এটা ধরবো কি ভাইয়া? বাস্তব অক্ষ। আর এটা ধরবো কি? কাল্পনিক অক্ষ। কি ধরবো? কাল্পনিক, কাল কাল্পনিক অক্ষ। বুঝতে পারছো? এটাকে ধরবো কাল্পনিক, এটাকে ধরবো কাল্পনিক, আর ধরবো বাস্তব। এটাকে ধরবো এই যে আমরা যে পড়ছি গ্রাফে, যে ওয়াই ডেশ এক্স, এক্স ডেশ ওয়াই, ওয়াই ডেশ, যদি আমরা কাল্পনিক ধরি, দেখো তাহলে কি হবে? এই যে 2 আছে না,
বাস্তব অক্ষরের দিকে 2 ঘর যাবে। এখানে কি আছে ভাইয়া? 2। এখন বাস্তব অক্ষর দিয়ে 2 ঘর যাবে, বুঝতে পারছো? তাহলে এখানে ধরি 1 ঘর, এখানে ধরি 2 ঘর, এটা হচ্ছে বাস্তব অক্ষরের ঘর, বুঝতে পারছো? আর যে কাল্পনিক কি ভাইয়া? কাল্পনিক কেমনে বুঝবো? তার সাথে আয় যুক্ত থাকবে। তার সাথে কি যুক্ত থাকবে ভাইয়া? তার সাথে 100% আয় যুক্ত থাকবে। যদি আয় যুক্ত থাকে সেটা কি? কাল্পনিক, বুঝতে পারছো? হ্যাঁ, এটা কাল্পনিক। তো এটা তো কাল্পনিক হয়, আমরা কি করব দেখো, 3 ঘর উপরে নিয়ে যাবো। কি নিয়ে যাবো ভাইয়া? 3 ঘর উপরে। দেখো 3 ঘর যদি আমরা উপরে নিয়ে যাই, লক্ষ্য রাখো, যদি এখান থেকে উপরে 3 ঘর, 1 2 3, এখান থেকে এক ঘর 2 ঘর 3 ঘর, এই যে সোজাসুজি আমরা দাগ না দিয়ে সোজাসুজি আমরা দাগটা টানা দিই, তাহলে এখানকার স্থান হচ্ছে 3i, 2 + 3i। তাহলে এই বিন্দুর অবস্থান হচ্ছে 2 + 3i। আমি কি বুঝাতে পারছি? জটিল সংখ্যা দ্বিমাত্রিক, এই জন্যই দেখো আমাদের এটা আসছে। তো এখন দেখো আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমরা লেট না করি। সবাইকে বুঝতে পারছো ভাই? একটু জানাবা, একটু ইশারাতে জানাবা। চলো আরেকটা একটু চিত্র বোঝা যায়, তোমরা একটা চিত্র, একটা প্লাস দিয়ে বোঝা যায়, একটা মাইনাস দিয়ে বোঝা যায়। চলো দেখো একটু মাইনাস দিয়ে একটু বোঝাই। এখানে দেখো মাইনাস দিয়ে একটু বোঝাই, মাইনাস দিয়ে একটু বোঝাই। দেখো আমরা এই যে আরেকটা গ্রাফ নিলাম, এখানে আরেকটা গ্রাফ নিলাম, সুন্দর করে একটা গ্রাফ নিলাম, বুঝতে পারছো? এখন দেখো কি করব, এটা হলো কাল্পনিক। কি ধরবো? এটা হচ্ছে কাল্পনিক। আর এটা ধরো কি? বাস্তব ভাইয়া। কি ধরবো ভাইয়া? বাস্তব, বুঝতে পারছো? এটা কাল্পনিক, এটা হচ্ছে বাস্তব। এটা কাল্পনিক অক্ষ, এটা হচ্ছে বাস্তব অক্ষ। যদি আমরা ধরি, আমরা একটা যে সমীকরণ নেই, এখানে সাপোজ একটা সমীকরণ নেই জায়গায়, কি সমীকরণ দিয়ে কাজ করবো? মনে করো -7 আছে, বুঝতে পারছো? কি আছে? -7 আছে, -3i আছে। সাপোজ যদি ধরি, দেখো কি বলছে, বাস্তব অক্ষ -7 মানে এদিকে, -7 মানে এদিকে, এটা কি জিরো বিন্দু? এটা তো ভাইয়া এটা জিরো বিন্দু, তাই না? যদি -7 হয়, হাতের বামে সবসময় যাবে, হাতের বামে, তাহলে এদিকে যাচ্ছে -7। তাহলে এই যে এক ঘর বর্গ, এটা -7 এই জায়গায়, বুঝতে পারছো? এই জায়গায়। তারপরে কি হচ্ছে? -3 মানে কি? নিচে যাবে না উপরে যাবে ভাইয়া? নিচে হবে। এই যে কাল্পনিক অক্ষের নিচে যাবে, মানে এখান থেকে নিচে যাবে। এই যে মনে করো, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে হচ্ছে বিন্দুটা, এই যে সুন্দর করে। তো এই জায়গায় আমরা সুন্দর করে লিখে দিব যে এই যে বিন্দুটা হচ্ছে -7, -7 প্লাস -3i। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? দেখো এটা হচ্ছে চিত্রের সাহায্যে বিন্দু স্থাপন। এই দেখো, এই চিত্রের সাহায্যে হচ্ছে বিন্দুটি স্থাপন। ক্লিয়ার? আমি তোমাদেরকে সামান্য বেসিক গুলো ক্লিয়ার করতে পারছি। দেখো একটু সবাই বুঝো, একটু কমেন্টে বলবা ভাইয়া আমি বুঝতে পারি নাই ভাইয়া, একটু কমেন্টে বলবা ভাইয়া আমি বুঝতে পারি নাই। দেখো আমরা এখন নেক্সট স্টেপ করবো, নেক্সট অঙ্ক করব। এখন আমরা এতক্ষণ থেকে যে কাজটা করলাম, যে আমরা আয়ের ব্যবহার দেখলাম, আয়ের বিন্দু স্থাপন দেখলাম, কিন্তু আমরা যেটা করবো এখন, যে আয়ের পরিচয় ভাইয়া, আমরা যেটা করবো ভাইয়া, আয়ের পরিচয়। দেখো আয়ের পরিচয় কি? আমাদের সুন্দর একটা আয়ের পরিচয় আছে, আমি তোমাকে বুঝাই। দেখো আয়ের পরিচয়টা কি, লক্ষ্য রাখো। আমরা কি জানি ভাইয়া? আমরা জানি হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল, না আই ইকুয়াল কি জানি? আমরা জানি হচ্ছে আই ইকুয়াল -1, এটা জানি না? হ্যাঁ অবশ্যই আমরা জানি এটা। তাহলে আমরা আরেকটা জিনিস এভাবে লিখি, দেখো এইভাবে যদি লিখি, আই স্কোয়ার মানে রুটটা পার করে দিলাম এবার, তাহলে হচ্ছে আই স্কোয়ার -1। দেখতে পারবো না ভাইয়া? অবশ্যই পারবো। পারবো কিনা ভাইয়া? অবশ্যই পারবো। এখন দেখো এদিকে দেখো, যদি আমরা আই 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 স্কোয়ার মানে কি ভাইয়া? আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে কি? আই দুইটা আছে, কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। তাহলে আই ইস টু আই যদি লিখি, পারবো কিনা? স্কোয়ার করে ভাঙলাম, আই ইস টু আই ইকুয়াল -1। অবশ্যই লিখতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবো। এখন দেখো ভাইয়া, এখন আমাদের দেখো যেটা করব সেটা হচ্ছে একটা ইয়া নেই, একটা রেখা নেই, বুঝতে পারছো? নিলাম একটা রেখা। এটার নাম দিলাম হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। দেখো আমাদের যদি এই জায়গায় একটা বিন্দু নিলাম, মনে করো বিন্দুটা হচ্ছে 10, কথাকে বোঝা যায়? কি বিন্দু নিলাম ভাইয়া? 10। বড় করে লিখি, এই যে একটা বিন্দু নিলাম, বিন্দু হচ্ছে 10, বুঝতে পারছো? হ্যাঁ,
এটা কি +10, এটা কি ভাইয়া +10, তাই না? এখন লক্ষ্য রাখো, যদি আমরা যদি আমরা এই জায়গায় যদি আমরা এই টেনের সাথে সাপোজ ধরো এই টেনের সাথে আমরা কি করলাম, -1, -1 কি করে দিলাম ভাইয়া, -1 করে দিলাম। যদি আমরা গুণ করে দিই অ্যান্সার কি আসবে ভাইয়া, অ্যান্সার আসবে -10, আসবে না? অবশ্যই আসবে। তাহলে কি -10 এর অবস্থান কি এই জায়গায়? এখানে আমরা -1 গুণ করে দিলাম, একটু মন দিয়ে বুঝো। এখানে আমরা -1 গুণ করে দিলাম, তো তাহলে কি পাইতেছি, -10 পাইতেছি। কিন্তু -10 এর অবস্থান কি এই জায়গায়? না না, অবস্থান না। -10 এর অবস্থান হচ্ছে বাম দিকে, মানে মাইনাসের দিকে, এই জায়গায়। আমি একটু বড় করে আঁকাই, দেখো দেখো -10 এর অবস্থান হচ্ছে এই জায়গায় বামে। এটা হচ্ছে -10 এর অবস্থান, -10। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। তাহলে দেখো যে আমরা যদি এখানে -10 এর সাথে যদি -1 গুণ করি, তাহলে আমরা এখানে কি গুণ করলাম, আমরা এর সাথে নিশ্চয়ই আমরা আই স্কোয়ার, আমরা জানি কি গুণ করছি, এই দেখো আমরা আই স্কোয়ার গুণ করছি। তো দেখো আই স্কোয়ার ইকুয়াল -1, তাহলে আই স্কোয়ার যদি গুণ করি, সরাসরি মানটা সরাসরি মানটা এই পাশ থেকে এই পাশে আসছে, সরাসরি মানটা এ পাশ থেকে এ পাশে আসছে। বুঝতে পারছো? মানটা এ পাশ থেকে এ পাশে আসছে, মানে কি কত পরিবর্তন হয়েছে দেখো। আমরা যদি মানটার সাথে -1 গুণ করে দিছি, মানে আই আই স্কোয়ার গুণ করে দিছি, তাহলে মানটা 180 ডিগ্রি উল্টে গেছে। কত ডিগ্রি উল্টেছে ভাই? 180 ডিগ্রি উল্টে গেছে। বুঝতে পারছো? আমি ভালো করে লিখি, 180 ডিগ্রি উল্টেছে না? 180 ডিগ্রি, এই এই বিন্দুতে 180 ডিগ্রি কোণ স্থাপন করে ফেলছে। মানে মানটার অবস্থান 180 ডিগ্রি ঘুরে, মানে 180 ডিগ্রি ঘুরে চলে আসছে। বুঝতে পারছো? মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চলে আসছে, 180 ডিগ্রি মানের অবস্থানটা চলে আসছে। মানে এই মানটা দেখো +10 থেকে -10 হয়ে গেছে, মানে 180 ডিগ্রি উল্টা ঘুরছে। তাহলে দেখো আমরা এখানে গুণ কি করছি, -1, -1 মানে কি, আই গুণ করছি আই স্কোয়ার, নিশ্চয়ই আই স্কোয়ার গুণ করছি না? দেখো আই স্কোয়ার ইকুয়াল -1 আমরা জানি। যদি আমরা -10 এর সাথে -1 গুণ করি, মানটা 80 ডিগ্রি উল্টে গেছে। তাহলে আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, যদি আমরা আমরা এটাকে এভাবে লিখতে পারি -1, তাই না? তাহলে যদি আমাদের গোটাটা আই স্কোয়ার, মানে আই দুইবার গুণ করার পর 180 ডিগ্রি উল্টে গেছে, তাহলে যদি আমরা এই 10 এর সাথে যদি শুধু আই গুণ করি, তাহলে 180 অর্ধেক যাবে না? মানে দুইটা আই গুণ করছি, 180 ডিগ্রি উল্টে গেছে। কিন্তু যদি আমরা শুধু আই গুণ করি, তাহলে কি অর্ধেক যাবে। তাহলে অর্ধেক মানে কি, 180 অর্ধেক কি 90, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যার মানটা কি হবে ভাই, দোসাই। এর মানটা কি ভাইয়া? এখানে শুধু যদি আমি বলি তোমাকে, এখানে শুধু 10 আছে, 10 এর সাথে আই স্কোয়ার গুণ করে 180 উল্টিছে, তাহলে আমরা আই স্কোয়ারকে ভাঙে দুইটা করলাম, তাহলে শুধু আমরা আই গুণ করছি। তাহলে দোষ দেখো, এই জায়গাতে দোষ গুণ করছে, তাহলে অবস্থান, দোষের অবস্থান কোথায়, এখানে হবে না? নিশ্চয় এই জায়গায় হবে। দোষের অবস্থান কোথায় হবে? এই জায়গায় হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, দোষের অবস্থান হবে এই জায়গায়। এবং যদি আবার এটার সাথে আবার যদি আই গুণ করি, দেখো এদিকে লক্ষ্য রাখো, যদি আমরা দোষ আয়ের সাথে গুণ আই করি, তাহলে কি হচ্ছে দেখো, 10 × 10 আই স্কোয়ার, 10 × 10 আই স্কোয়ার, আই স্কোয়ার কি ভাইয়া, -1, কি পাইতেছি, -1। দেখো এটার সাথে যদি আবার গুণ আই আই করে দেই, তাহলে এই অবস্থানটা কোথায় দাঁড়াবে, দেখো এই অবস্থান দাঁড়াবে এই জায়গায়। কেন? দেখো এই জায়গা কি -10 আমরা পাই গেছি। বুঝতে পারছো? -10 অবস্থান কোথায়, এই জায়গায়। এটা হচ্ছে কি, আই স্কোয়ার, 10 × আই স্কোয়ার। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, আরেকবার সামারি দেই। দোষ এখানে আছে, আই স্কোয়ার গুণ করছি, সে মানটা একদম একদম ঘড়ির কাঁটার বিপরীত দিকে উল্টে এ জায়গায় আসছে। বুঝতে পারছো? কোন জায়গায় আসছে, এ জায়গায় আসছে। এখন যদি আমরা দুইটা এর গুণ না করে যদি একটাই গুণ করি, নিশ্চয়ই মানটা অর্ধেক আসবে, অর্ধেক বরাবর। তাহলে আর দোষায়ের অবস্থান কি এই জায়গায় না? হ্যাঁ, অবশ্যই এই জায়গায়। এই জায়গা হচ্ছে দোষায়ের অবস্থান। আয়ের মান কি হোক, এটা সেটা দেখার বিষয় না, অবস্থান। এবং ওই আয়ের সাথে যদি আবার আয় গুণ করি, তাহলে ও অবস্থান কি হবে, এই জায়গা, তো এই যে -10 পাচ্ছি আমরা, এই যে গুণ করছি, আই দোষায়ের সাথে আই গুণ করছি,
5 × 10i², এটা ইকুয়াল কি -10। 10i² স্কোয়ার মানে কি মাইনাসের সাথে 10 গুণ করলে -10। দেখো আমরা -10 মান পাচ্ছি, বুঝতে পারছো? এখন তাহলে আমাকে বলতে পারি না যে প্রত্যেকটা আয়ের জন্য আমাকে বলতে পারি না যে এটা আয় দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। এখন এখন লিখি দেখো দেখো এখানে লিখি আয় দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করি, সংখ্যাকে গুণ করলে 90 ডিগ্রি কোণে কোণে ঘুরে যায়। দেখো ঘুরে যায়। দেখো আমি সেটা কি হবে ভাইয়া? ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত। দেখো আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তাহলে কি ভাই, আমি যদি তোমাকে বলি এই পোলাপান আমি তোমাকে বলি এই তোকে আমি আই দিয়ে পিটামু, একদম তুই 90 ডিগ্রি ঘুরে যাবি, বুঝতে পারছো কি বললাম? তোমাকে কিছু বলতে হবে না, তোকে তোকে আই দিয়ে গুণ করবো, তুই 90 ডিগ্রি ঘুরে যাবি, হবে না? তোকে আই দিয়ে একটা গালে মারমু, তোকে আই দিয়ে একটা গালে মারমু, তুই 90 ডিগ্রি ঘুরে যাবি, হবে না? আর আমরা কি জানি ভাইয়া, আমরা এইমাত্র শিখলাম যে কোন সংখ্যার সাথে যদি এই যে দোষের সাথে আই গুণ করছি, সরাসরি এর স্থানটা 90 ডিগ্রি ঘুরে গেছে, বুঝতে পারছো? দোষের সাথে আই গুণ করছি, সেটা সরাসরি 90 ডিগ্রি ঘুরে গেছে। এখন এটা আমি এখানে লিখছি। আবার দেখো লক্ষ্য রাখো যে এই যে এখানে -10 আছে না, কি আছে -10, বুঝতে পারছো? এর সাথে তো আবার আই গুণ করি, আবার 90 ঘুরতেছে। তাহলে দেখো -10 এর সাথে আই গুণ করি, তাহলে -10 এর সাথে আই গুণ করলাম, এই যে -10 আই হলো, কি হলো? -10 আই, বুঝতে পারছো? হ্যাঁ, -10 আই হয়েছে। আবার যদি কি করি, আবার যদি এর সাথে -10 এর সাথে আবার যদি গুণ করি আই, তাহলে কি হবে? দেখো অ্যান্সার কি হবে? 10i², -10i², মানে -10i² মানে কি? দেখে আমি তোমাকে বিশ্লেষণ করাই যে -10i² ইকুয়াল আমরা লিখতে পারি, দেখো -10টা রাখে দিলাম, i² মানে হচ্ছে -1, বুঝতে পারছো? তাহলে -1, তাহলে -1 হচ্ছে প্লাস, তাহলে শুধু 10, মানে আবার যদি আমরা গুণ করি এই জায়গাতে আই, যদি আবার এখানে আই গুণ করতেছি, তাহলে এটা আবার এই জায়গাতে যায় ওই আগের 10 হয়ে যাইতেছে, বুঝতে পারছো? হ্যাঁ নিশ্চয় তোমরা বুঝতে পারছো। দেখো আমরা যা বললাম যে আসল কথা, যদি আমরা কোন সংখ্যার সাথে আই গুণ করে থাকি, তাহলে সেটা 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলে ঘুরবে, বোঝা যায় ভাইয়া? হ্যাঁ, আমার কথা তুমি বুঝতে পারছো। এখন দেখো আমি তোমাদের কিছু শর্টকাট লিখে দেই, তাহলে তোমরা ভালো বুঝবা। দেখো আমরা কিছু শর্টকাট লিখে দিই, আমি এই চিত্রটা থাক, সমস্যা নাই, চিত্র থাক। দেখো আমরা একটু শর্টকাট কিছু লিখে দিই, আবার চিত্র আঁকাবো, সমস্যা নেই, একটু মিশাই ফেলি তাড়াতাড়ি। ভাইয়া আয়ের পরিচয় কি পাইছি আমরা? আয়ের পরিচয় নিশ্চয়ই পাইছি যে আয় কি ভাইয়া? ও আয়ের সাথে যদি তোমাকে ধাক্কা দেওয়া হয়, তুমি 90 ডিগ্রি ঘুরে যাবা, আয়ের পরিচয় এটা। আয়ের ক্ষমতা একটা, আয়ের সাথে শুধু তোমাকে ধাক্কা ধাক্কা মানে গুণ করে যদি তুমি 90 ডিগ্রি ঘুরে যাবা ভাইয়া, বুঝতে পারছো? এখন দেখো যে আমরা যেটা শিখবো, দেখো 90 আয় দ্বারা গুণ করে 90 ডিগ্রি ঘুরবা, এটা এটা মনে রাখবা। দেখো আর যদি লক্ষ্য রাখো, আয় দ্বারা আয় দ্বারা গুণ করলে, আয় দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরবা, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা, কি হবে? ঘুরবা, বোঝা যায়? যদি আয় দ্বারা গুণ করি, কত ঘুরবা? 90 ডিগ্রি ঘুরবা, এটা মাথায় একটু মনে রাখবা। আয় দ্বারা গুণ করলে সেটা 90 ডিগ্রি ঘুরবা, বুঝছো? এবং যদি আই² দ্বারা গুণ করি, আই² দ্বারা গুণ করলে 180 ডিগ্রি ঘুরবা। কত ঘুরবা ভাইয়া? 180 ডিগ্রি। আবার দেখো যদি আমরা আই³ দ্বারা গুণ করি, তাহলে 80 ডিগ্রি ঘুরছি, 80 ডিগ্রি ঘুরছি, এবার ঘুরবা হচ্ছে 270 ডিগ্রি,
মানে 80-র সাথে 90 যোগ, মানে আবার 90 উঠে গেলাম, মানে আই কিউব হলো, আর তিনটা হলো। দেখো, এখন দেখো এই যে ঘুরবা, এবং আরেকটা যে I4, যে গুণ করি কি পাবো দেখো, 360 ডিগ্রি। আমার কথা কি বোঝা যায়? 360 ডিগ্রি ঘুরবো। এখন দেখো আমাদের একটা মান পাই গেছে আমরা 360 ডিগ্রি। এখন দেখো ভাইয়া, তোমাদেরকে একটু বলি, এখন একটু বসাই দেই। দেখো, আমরা যদি 4টাই গুণ করি, দেখো লক্ষ্য রাখো, এতক্ষণ তো আমরা যা পাইলাম শিখলাম, এখন দেখো এটা হচ্ছে কাল্পনিক, এটা কাল্পনিক, এটা কাল্পনিক দেই, কাল্পনিক, আর এটা হচ্ছে বাস্তব। কাল্পনিক আর বাস্তব, তাই না? এখন দেখো, যদি আমরা প্রতি ক্ষেত্রে আমরা যদি এই জায়গাতে আই দ্বারা গুণ করি, তাহলে এটা পাচ্ছে আই, এই জায়গাতে করতে আই স্কোয়ার, এই জায়গা কি পাচ্ছে ভাইয়া? আই কিউব, এই জায়গায় কি পাচ্ছে ভাইয়া? I4। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? যদি গুণ করি, এই যে যতবার ঘুরবে, যতবার ঘুরবে এই জায়গায় I4 মান চলে আসবে, এই জায়গায় I3 মান চলে আসবে, I4 উপরে হবে পাওয়ার, এখানে I3 মান চলে আসবে, এখানে আসবে আই স্কোয়ার মান, আর এখানে আসবে আই এর মান। আমি কি তোমাকে বুঝাতে পারছি? হ্যাঁ, তোমাদের বুঝতে পারছি। তো এখন না আমি তোমাকে বলি, শোনো, যে তোমরা এই মানটা পাবা। এখন লক্ষ্য রাখো যে মান আমাদের এক্সচেঞ্জ হচ্ছে না। আমরা যদি এখানে ওয়ান ধরি, এখানে ওয়ান ধরি, তাহলে কি হবে দেখো, এখানে যদি ওয়ান ধরি, বুঝতে পারছো? এখানে যদি আমরা ওয়ান ধরি, তোমরা নেক্সট ক্লাসে ভিডিওটা করবো, ডিসক্রিপশনে ভিডিওটা করতেছি। ধন্যবাদ।